আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের দোসরদের সাথে মিটিং করছে বিভ্রান্তকারীরা। যশোরের জনসভায় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। আগামী সপ্তাহ নাগাদ অর্ধেকে নামবে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎ মন্ত্রী। জ্বালানি সংকট নিয়ে রাজনীতি করবে না বিরোধী দল, দেবে সুনির্দিষ্ট প্রস্তাবনা। নারী আসনে প্রার্থিতা পেতে মনিরা শারমিনের আপিল খারিজ, এসিকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের। দেশজুড়ে ঝড় বৃষ্টি, মেঘের ঘনঘটা, 4 জেলায় বজ্রপাতে নিহত 8, জামালপুরে গাছ পড়ে 2 মেয়ে সহ মায়ের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যশোরে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে 500 শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, যার 80% নারী। দেশকে এগিয়ে নিতে সুস্থ জাতি গড়ে তুলতে হবে এবং সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। দ্রুততার সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষায়িত বিভাগ, দক্ষ চিকিৎসক নার্সের সমন্বয়ে মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। 500 শয্যার এই হাসপাতাল চালু হলে স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসার সুবিধা পাবে। বিশেষ করে জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধানমন্ত্রী যশোরের 250 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। গণভোটের রায় ভিন্ন খাতে প্রবাহিত করে নিজেদের স্বার্থে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে মানুষ 5 আগস্টের মতো জবাব দেবে। যশোরের বিভিন্ন কর্মসূচিতে তিনি বলেছেন, কোনো টিকিট বিক্রি করতে নয়, বাস্তব কাজ করতে চায় সরকার। যশোরের শার্শা উপজেলার উলসি খাল জিয়ার খাল নামেই পরিচিত। খাঁ শুষ্ক মরুর মতো এখন। প্রায় 50 বছর আগে জিয়াউর রহমান যে খাল খনন করেছিলেন সেটি পুনঃখনন শুরু করলেন তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর বাংলাদেশ এবং অর্থনৈতিক মুক্তির পথ অনুসরণের নজির যেন পাশাপাশি দুটি নাম ফলকে। অপেক্ষায় থাকা সাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে তারেক রহমান শুরু করেন খাল উলসি খনন। খালপাড়ের সুধী সমাবেশে আগামী সপ্তাহেই লোডশেডিং অর্ধেক কমে যাবে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি আমদানির খরচ বাড়ায় চাপ বাড়ছে অর্থনীতিতে, আর এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন দেশি বিদেশি অংশীদাররা। এক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত। লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন রাজধানীতে ততটা প্রকট না হলেও গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময়ে দেখা মিলছে না বিদ্যুতের। এজন্য ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধসহ নানা কারণে দেশের বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকাকে দায়ী করছে সরকার। তবে সোমবার কিছুটা আশার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 56,000 কোটি টাকা আমার বাকি আছে। এখন এদেরকে আপনার টাকা না দিলে কয়লা আনবে না, টাকা না দিলে বিদ্যুৎ দেবে না, এর মধ্যে আমরা পড়ে গেছি। তারপরেও আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অনেক কষ্ট করে আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু ইমপ্রুভ করবে। কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা। জ্বালানি সংকট নিয়ে কোনো রাজনীতি করবে না বিরোধী দল। পরিস্থিতি উত্তরণে সরকারকে সর্বাত্মক সহায়তা করা হবে, আর এজন্য গঠিত বিশেষ কমিটিতে তাদের আছে সুনির্দিষ্ট কিছু পরামর্শ ও প্রস্তাব। কৃষিতে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার, বিকল্প উৎস খোঁজার পাশাপাশি লোডশেডিং এ সমতার প্রস্তাব বিরোধীদের। সরকারি দল বলছে, যৌক্তিক ও জনগুরুত্বপূর্ণ পরামর্শ অবশ্যই গ্রহণ করে পরিস্থিতি মোকাবেলা করা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সংকটের মুখে দেশ। তেলের দাম বৃদ্ধির পর পাম্পের সামনে লাইন কিছুটা কমলেও ভোগান্তি পুরোপুরি কাটছে না। গ্যাসের অভাব, কমেছে বিদ্যুতের উৎপাদন, লোডশেডিং এ মানুষের অবস্থা হাঁসফাঁস।
সুখ দুঃখে আমি পাশে থাকবো। এরই মধ্যে সরকার আর বিরোধী দলের 5 জন করে সদস্য নিয়ে হয়েছে বিশেষ কমিটি। চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করবে এই কমিটি। তারা সময় পাচ্ছেন 30 দিন। সংসদে এ প্রস্তাবটা ছিল বিরোধী দলের। সরকারকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে ইসি। সকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সেই দলের আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তফসিল অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনীত প্রার্থী যারা তাদের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি। সোমবার প্রথম দিনের কার্যক্রমে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিল পুরো কমিশন। শুরুতেই বিএনপির প্রার্থী জিবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ খারিজ করে ইসি। একই রকম সিদ্ধান্ত আসে দলের আরেক প্রার্থী মাধবী মারমার ক্ষেত্রেও। এই যে নমিনেশন পেপারটা তার অ্যাকসেপ্ট হলো, এটা আইনের চরম ব্যত্যয় হয়েছে। আমরা এই বিষয়গুলো কমিশনকে বলেছি। হাইকোর্টে গিয়ে এটা রিড করতে হবে, মানে এখানে আর নির্বাচন কমিশন অফিস থেকে আসলে কোনো সুযোগ নেই। তাহলে তারা সেটা কেন উল্লেখ করেনি? বিএনপির 2 নারী নেত্রীর প্রার্থিতা টিকে গেলেও বাতিল হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেত্রী মনিরা শারমিনের আপিল। যেহেতু উনি টাকাটা পরিশোধ করে চাকরিটা ছেড়েছেন, সুতরাং এটা হচ্ছে টার্মিনেশন অফ সার্ভিস, এবং টার্মিনেশন অফ সার্ভিস কোনো ডিসকোয়ালিফিকেশন না। এটি একটা বৈষম্যমূলক বিষয়, যেটা আসলে নারীদের সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিতে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। আমি অনুরোধ করব যে এই জায়গাগুলোতে আসলে স্পেসিফিক করা। উনি হয়তো বা আইনগতভাবে আদালতের শরণাপন্ন হইতেও পারেন, না হইতে পারেন। এখন কি আদেশ বা কি অবস্থা দাঁড়ায়, এটা একটু সময়ের ব্যাপার। তবে এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মাননীয় আদালত সিদ্ধান্ত দেন যে এই বিষয়ে একটি রুল জারি করেন এবং একই সাথে একটি ডিরেকশন দেন। ডিরেকশনে ইলেকশন কমিশনকে ডিরেকশন দেওয়া হয় যে তার মনোনয়ন পত্রটি যেন গ্রহণ করা হয় এবং আইন অনুযায়ী সেটি। গত রাত থেকে ঝড় বৃষ্টি আর বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বজ্রপাতেই 8 জন মারা গেছেন, আর ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে পড়ে প্রাণ গেছে 4 জনের। কয়েক জায়গায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। তীব্র গরমের মাঝে গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, যা কিছুটা স্বস্তি নামিয়েছে জনজীবনে। তবে ঝড় বৃষ্টির প্রভাবে বিভিন্ন জেলায় ঘটেছে হতাহতের ঘটনা। নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্রপাতে আলাদা স্থানে 3 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায় রসুলপুর ফেরিঘাট এলাকায় মাছ ধরতে যান আব্দুল মোতালেব। বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে ধান শুকানোর সময় বজ্রপাতে নিহত হন চাষী মোনায়েম খা পালান। আর কৃষ্ণপুর গ্রামে বজ্রপাতে মারা যায় ধান ব্যবসায়ী শুভ মণ্ডল। বজ্রপাতে সুনামগঞ্জ সদর উপজেলায় 3 জনের মৃত্যু হয়েছে। ঝোড়ো বাতাস আর বৃষ্টির সাথে বজ্রপাত আঘাত হানে দেখার হাওরে। ধান কাটায় ব্যস্ত আব্দুল্লাপুরের কৃষক জমির উদ্দিন মারা যান ঘটনাস্থলে। একই সময় গ্রামের এক দোকানের সামনে ছিলেন জমির হোসেন নামে আরেকজন। বজ্রপাতের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো একজন।